বাংলাদেশে এ যাবৎকালে ভারতের সর্বশেষ বিনিয়োগ কি হতে যাচ্ছে? এই বিনিয়োগ দিয়ে ভারত বাংলাদেশ থেকে কি প্রফিট তুলে নিবে? আর ভারতের প্রফিট মানেই কিন্তু বাংলাদেশের লস। তাহলে বাংলাদেশ কোন লসে পড়তে যাচ্ছে? মনে রাখবেন, ভারতের হাসি মানেই কিন্তু আমাদের কোনো না কোনো ক্ষতি হয়েছে। আপনার শত্রু যদি আপনার পাশে বসে হাসে, তাহলে বুঝবেন আপনার কোনো না কোনোভাবে আপনাকে পোং মেরে দিয়েছে। যাই হোক, আচ্ছা, আপনারা কি বলতে পারবেন সেই 1971 সালে দেশ স্বাধীন হবার পরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত কে ছিল? আপনাদের কি এটা কোনো ধারণা আছে? 71 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের কতজন রাষ্ট্রদূত পরিবর্তন করেছে ভারত? ভারত বাংলাদেশের যে অ্যাম্বাসেডর পাঠায় বা হাই কমিশনার পাঠায়, দূত পাঠায়, সেই প্রথম রাষ্ট্রদূতের নাম ছিল সুবিমল দত্ত 1971 সালে। আর সর্বশেষ কে? প্রণয় ভার্মা। এর মধ্যে একটাও মুসলমান ছিল না। এবার ইতিহাস ব্রেক করে বাংলাদেশে মুসলমান রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর অথবা হাই কমিশনার দিতে যাচ্ছে। সে কে? কেন? এখান থেকে ভারত কি লাভ তুলে নিবে? ভারত লাভ তুলে নিলে আমাদের কি খোয়া যেতে পারে? এই টোপ ভারত কেন দিচ্ছে? টোপ কেন বলছে? তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও এখানে এখন পর্যন্ত কোনোদিন কখনো মুসলিম রাষ্ট্রদূত দেয় নাই। যাদেরকে দিয়েছে 18 জন, তারা সবাই কোনো না কোনোভাবে বাংলাদেশের উপরে ভয়ানক প্রভুত্ব খাটাবার চেষ্টা করেছে। সে বিনা স্বীকৃতি থেকে শুরু করে আমরা দেখে আসছি, তার আগের গুলো তো আমরা জানি না, আমাদের জন্ম থেকে দেখি না। তো সুবিমল দত্ত থেকে প্রণয় ভার্মা, সর্বশেষ প্রণয় ভার্মা পর্যন্ত বাংলাদেশে ভারত এই পর্যন্ত 18 জন রাষ্ট্রদূত দিয়েছে। প্রণয় ভার্মাকে গতকাল ঘোষণা এসেছে বাংলাদেশ থেকে ট্রান্সফার করে বেলজিয়ামের হাইকমিশনার হিসেবে পাঠানো হবে। তাহলে বাংলাদেশের এম্বাসি খালি হচ্ছে। এখানে কে আসছে? আরিফ আহমেদ খান আসতে যাচ্ছে। সম্ভবত বাংলাদেশের পরবর্তী অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন আরিফ আহমেদ খান। আমরা এই আরিফ আহমেদ খানকে নিয়ে অন্তপন্ত কিছুটা সামান্যভাবে আলাপ করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে থাকবেন। একটা জিনিস পরিষ্কার হয়েছে, ডক্টর ইউনূস সরকার ভারতের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি দিয়ে গেছে, জুলাইয়ের বিপ্লবের সময় বাংলাদেশের তরুণেরা ভারতের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি ছুড়ে মেরেছে, সেই জিনিসটি কিন্তু ভারত বুঝতে পেরেছে। এই কারণে ভারতের এই কিঞ্চিত পরিবর্তন হয়ে থাকতে পারে। কারণ ভারত সবসময় বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ, ছায়ানট, ওবিসি, সিপিবি, ইউনিয়ন, বাসদ, জাসদ এদের সাথেই সম্পর্ক রাখত। আর এখন তারা দেখানোর জন্য হলেও জনতার সাথে সম্পর্ক রাখতে হবে। আপনার সম্পর্ক যদি এদেশের জনগণের সাথে না হয়, তাহলে আপনি একপাক্ষিক হয়ে যাবেন। তারা ভেবেছিল চিরকাল আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগকে হাতের মুঠোয় রাখে এদেশের মানুষকে কসলিয়ে শোষণ শাসন করে ত্যক্ত বিরক্ত করে দিবে। কিন্তু সেই ত্যক্ত বিরক্ত হয়ে মানুষ কিন্তু হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। সেই শিক্ষা থেকে হয়তোবা কিছুটা পরিবর্তন এনে থাকতে পারে ভারত, লোক দেখাবার জন্য হলেও। আগামী 10 বছর পর মিয়ানমারের কাচিন প্রদেশে ভারতের মিজোরাম, মনিরামপুর রাজ্যের সম্ভাব্য অস্থিরতায় বাংলাদেশকে পাশে পেতে চায় ভারত। আর এটার জন্য ভারতকে তো বাংলাদেশ বিশ্বাস করবে না। ভারত বাংলাদেশের সাথে 1971 সাল থেকে এখন পর্যন্ত কি উপকার করেছে একটি বের করেন তো। সেই স্বাধীনতার সময় সাহায্য করেছে 71 সালে, সেই খোটা দিয়ে দিয়ে তারা আমাদের ফারাক্কা নিল, আমাদের মিজোরাম নিল, আমাদের ফেনী নদীর পানি নিল, আমাদের খুলনা দক্ষিণাঞ্চলকে, উত্তরাঞ্চলকে, পূর্বাঞ্চলকে আমাদের মরুভূমি করে দিল, আমাদের হাজার হাজার দেশপ্রেমিককে হত্যা করলো, আমাদের দেশের মানুষকে শোষণ করলো আওয়ামী লীগকে দিয়ে। একটা উপকারের কথা যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। কত মানুষকে সীমান্ত হত্যা করছে তারা, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে তারা। ক্রাইসিস দেখলে রিক্সাওয়ালারা যেরকম বৃষ্টি হলে ভাড়া বাড়ায়, তারা ক্রাইসিস দেখলে পেঁয়াজের দাম বাড়াচ্ছে, তরকারির দাম বাড়াচ্ছে, মনে হয় যেন তারা আমাদেরকে ফ্রি দিচ্ছে। তো আরিফ মোহাম্মদ খান ভারতের যে ফাইনাল ইনভেস্টমেন্ট ফর বাংলাদেশ, তারা পরবর্তীতে হাইকমান্ড হিসেবে আরিফ মোহাম্মদ খানকেই বাছাই করতে যাচ্ছে।
কেরালার বিহার রাজ্যের সাবেক গভর্নর ইন্দিরা গান্ধী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে ভিপি সিং সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হন আরিফ মোহাম্মদ খান। ভারত তার এমন হাই প্রোফাইল একজন ব্যক্তিকে ভারতীয় কেন্দ্রীয় মর্যাদায় আমাদের দেশে হাই কমিশনার হিসেবে হয়তোবা দিতে যাচ্ছে। মুসলিম নাম দেখে খুব বেশি উচ্ছ্বসিত হবার কিছু নাই। ভারতে এরকম অসংখ্য কুলাঙ্গার রয়েছে যারা মুসলমান হয়েও পূজা করে। যেমন ভারতের প্রেসিডেন্ট এপিজে কালাম, আমরা তো গদগদ করে উঠি যে সে মুসলমান, তার ঘরে পূজার সকল সামগ্রী থাকতো। শাহরুখ খানের ঘরে পূজার সকল সামগ্রী রয়েছে। এদেরকে মুসলমান নাম দেখে গদগদ হওয়ার কিছু নেই। প্রথম আলো সম্পাদক আমাদের দেশে মতিউর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এরপরে আপনার ধরেন এই সিপিবির রুহিন আহমেদ প্রিন্স, মুসলমান দেখে গদগদ করতেছেন। তারপরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আনিসুল হক, এরা সব এক একটা চরম মুসলিম ও ইসলাম বিদ্বেষী ফিগার। এই ব্যাপারটা আমরা আরিফ আহমেদের খানের একটা ছবি আপনাকে দেখাই, তাই দেখবেন বিজেপির গেরুয়া রঙের, এই যে দেখেছেন গেরুয়া রঙের টাই পরে সে। বিজেপির এটা ব্র্যান্ড কালার বলা যায়, বিজেপির নিজস্ব পতাকার রং হইল গেরুয়া। এরা ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী। এরপরে আপনাদেরকে যদি একটা নিউজ দেখাই, ইন্ডিপেন্ডেন্ট একটি নিউজ করেছে এই ব্যাপারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতি জানিয়েছে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার প্রণয় বার্মাকে বেলজিয়ামে ট্রান্সফার করা হয়েছে। তাহলে বাংলাদেশের এই হাইকমিশনার প্লেসে কে আসতে যাচ্ছে? একটা কথা আরেকটি জিনিস উল্লেখ করে রাখি আপনাদেরকে, সেটি হলো বাংলাদেশে এখন পর্যন্ত আরিফ আহমেদ খানকে যদি দেয়া হয় সে হবে 19তম রাষ্ট্রদূত। কিন্তু এর আগে 18 জন রাষ্ট্রদূত দেওয়া হয়েছে, তারা সবাই ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তাদের পড়াশোনা, ক্যারিয়ার, চাকরি সারা জীবন ছিল এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু এই আরিফ আহমেদ খানে রাজনীতি থেকে ডিপ্লোমেট হয়েছেন, তার মানে খুব ট্যালেন্ট লোক। আপনার শত্রু যদি ট্যালেন্ট হয়, আপনি কিন্তু সেই হিসাবেই আপনাকে পরিস্থিতি বা পরিকল্পনা প্রণয়ন করতে হবে, তার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে। শত্রুকে চ্যালেঞ্জ করতে গিয়ে কি শত্রুকে মেরে ফেলবেন? না, শত্রুর সাথে আপনি জ্ঞানের খেলা খেলতে হবে। সেই খেলায় যদি আপনি প্রস্তুতি নিতে না পারেন তাহলে আপনার পরাজয় নিশ্চিত। কারণ সব যুদ্ধ অস্ত্র দিয়ে হয়। ডিপ্লোমেসির খেলা ডিপ্লোমেসি দিয়ে খেলতে হবে, খবরের খেলা খবর দিয়ে খেলতে হবে, সাংস্কৃতিক খেলা কিন্তু সংস্কৃতি দিয়ে খেলতে হবে। তো এই আরিফ আহমেদ খান কোন টাইপের ডিপ্লোম্যাট জানেন? আফগানিস্তানের যে ডালমে খালিলজাদ, মনে আছে আপনাদের, যখন আমেরিকা পাকিস্তান আফগানিস্তানের সাথে একটা ডিপ্লোমেসি হচ্ছিল, আমেরিকা আফগানিস্তান থেকে বেরিয়ে যাবে, ইমরান খানের সরকার তখন ক্ষমতায়, 2022 সালের সেপ্টেম্বর মাসের 23 তারিখের ঘটনা। তখন আমেরিকা পালিয়ে যেতে বাধ্য হয়। ওই পরিস্থিতিটা তৈরি করেছিল কে? ডালমে খলিলজাদ। সে কিন্তু রাজনীতি, কিন্তু ডিপ্লোমেসি বুঝতো সেই লেভেলের ট্যালেন্ট। সেই দুর্দান্ত পরিস্থিতিকে আমেরিকা পাকিস্তান আফগানিস্তানকে এক কাতারে নিয়ে এসেছে। তুরস্ক, ইরান, তাদেরকে এক কাতারে এনে সেখান থেকে সেফ এক্সিট কিভাবে আমেরিকা পেতে পারে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল ডালমে খলিলজাদ। এই ডালমে খলিলজাদ লেভেলে এদের গুরু হইল ডালমে খলিলজাদ। এই যে আরেকজন আছে পাকিস্তানের ইসহাক দার, হ্যাঁ, খুব দুর্দান্ত। দেখেন এখন কি করতেছে ইসহাক দার, গতকালকে আমেরিকা ইরানকে এক টেবিলে বসাই ফেলছে। কোন লেভেলের ট্যালেন্ট হইলে আমেরিকা এবং ইরানের মতো দুই শত্রু দুই দেশকে রাতের 12টা বাজে এক টেবিলে বসাই ফেলছে। এরকম আরেকজন লোক আছে তুরস্কের আপনার বক্তিয়ার, রেগবি বক্তিয়ার, দুর্দান্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতির কূটনৈতিক বিশ্লেষণ ওয়েবসাইটে আপনার দেখা যায় যে শেষ পর্যন্ত এই গুঞ্জনটাই সত্যি হতে পারে এবং অনেকটা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। তিনি কিন্তু মন্ত্রী ছিলেন, প্রাদেশিক মন্ত্রী ছিলেন, পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন কূটনীতিক হিসাবে। আমরা তাকে স্বাগত জানাই, তবে তাকে চ্যালেঞ্জ জানাবার সেই নলেজ আমাদের থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবে।